Hello everyone. So this is the third and last lecture on the chapter 23 radiation and half-life. আমরা প্রিভিয়াস দুইটা ক্লাসে অলরেডি ফার্স্ট অফ অল যে রেডিয়েশন আমাদের কিভাবে ডিটেক্ট করা হয় লাইক ইউজিং ফটোগ্রাফিক ফিল্ম অ্যান্ড গাইগার মুলার টিউব ওগুলোর অ্যাপ্লিকেশনগুলো দেখছিলাম যে হাউ উই ক্যান ডিটেক্ট আয়োনাইজিং রেডিয়েশন যে ওইটা কি করে আয়োনাইজিং রেডিয়েশন মেক্স দ্য ফটোগ্রাফিক ফিল্ম ক্লাউডি অর ফগি আর গাইগার মুলার টিউব দিয়ে উই গেট সাম ক্লিকস অর সাউন্ডস যেটা দিয়ে আমরা কি করতে পারি ওরকম গাইগার মুলার কাউন্টার যদি আমরা অ্যাটাচ করে রাখি দিস উইল গিভ আস রিডিং যে পার সেকেন্ডে কয়টা আনস্টেবল পার্টিকেল ডিকে হচ্ছে যে পার সেকেন্ডে যতগুলো আনস্টেবল পার্টিকেল ডিকে করে আর ডিসইন্টিগ্রেট করে ওই জিনিসটাকে আমরা কি বলি দিস ইজ কল্ড দ্য অ্যাক্টিভিটি অফ আ রেডিও অ্যাক্টিভ স্যাম্পল অর আ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। সো এখন অ্যাক্টিভিটি এটা আমরা একজনের নামের রেসপেক্টে তার ইউনিটটা রেখেছি দ্যাট ইজ বেকুয়ারেল যে অ্যাক্টিভিটির ইউনিটটা হলো বেকুয়ারেল কার নামের রেসপেক্টে রেখেছি হেনরি বেকুয়ারেল যে নাকি এই রেডিও অ্যাক্টিভিটিটা ডিসকভার করেছে যে ইউরেনিয়াম নিয়ে ফটোগ্রাফিক ফিল্মের উপর সে প্লেস করে ড্রয়ারে রেখে চলে গেছিলো নেক্সট দিন এসে সে দেখতেছে ফটোগ্রাফিক ফিল্মের উপর ইউরেনিয়ামের একটা রেডিয়েশনের ছাপ পড়ে গেছে। সো তাহলে সে ওখান থেকে বুঝতে পারলো যে ইউরেনিয়াম থেকে এরকম আয়োনাইজিং রেডিয়েশন বের হয় তো তখন ওখানে সে এটাকে নাম দিল কি রেডিও অ্যাক্টিভিটি। তো এখন এর জন্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের যে ডিসইন্টিগ্রেশন হয় আর ডিকে হয় তো রেট অফ ডিসইন্টিগ্রেশন যে এক সেকেন্ডে কয়টা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা নিউক্লিয়াস ডিকে করতেছে ওইটাকে আমরা কি বলি অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটির ইউনিট কি বেকুয়ারেল। ওয়ান বেকুয়ারেল মানে কি এক সেকেন্ডে একটা নিউক্লিয়াস ডিকে করবে। যদি অ্যাক্টিভিটি হয় 2000 বেকুয়ারেল ইট মিনস এক সেকেন্ডে 2000টা অ্যাটম অর নিউক্লিয়াস ডিকে করতেছে। যদি অ্যাক্টিভিটি হয় 150 বেকুয়ারেল ইট মিনস এক সেকেন্ডে 150টা অ্যাটম অর নিউক্লিয়াস ডিকে করতেছে যে আনস্টেবল নিউক্লিয়াস। দেন এর পরের দিন আমরা এরকম সেট আপ করলাম যে কী জিনিস রেডিও অ্যাক্টিভ ডিকে হলো র্যান্ডম অ্যান্ড স্পন্টেনিয়াস। ও আচ্ছা ফার্স্ট লেকচারে আরেকটা ব্যাপার ছিল যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ব্যাপারটা কি ছিল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ওয়াজ সামথিং লাইক দিস যে গাইগার মুলার টিউব সে তো নর্মালি আমাদের রেডিও অ্যাক্টিভ স্যাম্পল দিলে পরে সে তো রিডিং দিবে বিকজ রেডিও অ্যাক্টিভ স্যাম্পল ইজ অট টু রিলিজ আয়োনাইজিং রেডিয়েশন সো তাহলে দিস উইল গিভ আস আ রিডিং। কিন্তু তুমি কোনো সোর্স কাছে ধারে রাখো না সব কিছু এরকম সিল করা দেয়ার ইজ নো ওয়ে দ্যাট দ্য রেডিয়েশন ফ্রম দ্য সোর্স ক্যান রিচ দ্য গাইগার মুলার টিউব বাট স্টিল গাইগার মুলার টিউবে সবসময় একটা স্পেসিফিক অর একটা ফ্লাকচুয়েটিং ভ্যালু অফ রিডিং আসতে থাকে কেন দ্যাট ইজ বিকজ অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন যে ন্যাচারালি আমাদের চারপাশে এরকম একটা রেডিয়েশন অলওয়েজ আছে যে এই জিনিসটাকে আমরা এর জন্য কি বলি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এখন এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আমাদের কতগুলি ন্যাচারাল কজের জন্য হয় আর্টিফিশিয়াল কজের জন্য হয় এগুলো জিনিস আমরা ফার্স্ট লেকচারে অনেক ডিটেইলে কভার করছিলাম আই হোপ ইউ রিমেম্বার অ্যান্ড স্টুডেন্ট বুকের থেকেও প্রত্যেকটা জিনিস আমরা 1 by 1 রিডিং পড়েছি। নাও যেটা বলতেছিলাম লেকচার 2 এর কথা যে রেডিও অ্যাক্টিভ ডিকে ইজ র্যান্ডম অ্যান্ড স্পন্টেনিয়াস। র্যান্ডম মানে কি এই জিনিসটাকে কি করা যাবে না প্রেডিক্ট করা যাবে না যে এক্স্যাক্টলি কোন রেডিও অ্যাক্টিভ আইসোটোপটা ডিকে করবে ঠিক পরের সেকেন্ডে আই ক্যান নট প্রেডিক্ট দ্যাট। অ্যান্ড স্পন্টেনিয়াস মানে কি দিস হ্যাপেন্স বাই ইটসেলফ যে এটা আপনা আপনি হয় তাকে এক্সটার্নাল কোনো ইনফ্লুয়েন্স দিতে হয় না। অলরাইট দেন উই used a coin tossing model to get an idea of half life ব্যাপারটা কি আমরা তো অ্যাক্টিভিটির কথা বললাম অ্যাক্টিভিটির কথা কি বললাম যে পার সেকেন্ডে কতগুলা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিকে করবে ওইটাকে আমরা কি বলি অ্যাক্টিভিটি অফ আ রেডিও অ্যাক্টিভ স্যাম্পল। এখন একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পলের যে আনস্টেবল পার্টিকেলগুলি আছে এই আনস্টেবল পার্টিকেলগুলো তো ডিকে করার পর তারা তো স্টেবল হয়ে যাচ্ছে সো একবার স্টেবল হওয়ার পর তারা তো আবার ডিকে করবে না তো তাহলে কি অ্যাজ দে আর ডিকেইং মানে কি অ্যাজ দ্য আনস্টেবল পার্টিকেলস আর ডিকেইং ওইটা স্টেবল হয়ে আর ফার্দার কোনো ডিকে দিবে না সো রিমেইনিং যেই আনস্টেবল পার্টিকেলগুলি থাকবে যে যারা এখনও ডিকে করে নাই তারা পরে ডিকে করবে। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই কি হয় আমাদের এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ পাই। ব্যাপারটা কি ফার্স্টের দিকে নাম্বার অফ পার্টিকেল যে আনস্টেবল পার্টিকেল বেশি সো তাহলে প্রথমের দিকে রেট অফ ডিকেটা কি করবে অনেক বেশি থাকবে যে প্রথমে অনেক বেশি বেশি করে পার্টিকেল স্টেবল হবে। এখন যখন নাকি নাম্বার অফ পার্টিকেল কমে গেল তো তাহলে কি নাম্বার অফ পার্টিকেল কমে গেলে পরে তোমার দ্য রেট অ্যাট উইচ দ্য পার্টিকেলস উইল বিকাম স্টেবল ওইটাও কি করবে ওই রেটটাও কমে যাবে সো আস্তে আস্তে আমাদের রেট অফ
ডিকে কমতে থাকে অ্যান্ড রেট অফ ডিকেটা একদম এক্স্যাক্টলি এমন একটা প্যাটার্নে কমে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, যে আমরা এটা লাস্ট ক্লাসে দেখছিলাম। কি হয়, ইট অলওয়েজ টেক্স দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম টু ডিক্রিজ বাই হাফ, যে 100 থেকে 50-তে নামতে যতটুকু টাইম লাগলো 50 থেকে 25-এ নামতে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ টাইম, মোর অর লেস কাছাকাছি একটা এভারেজ ভ্যালু হবেই। দেন 25 থেকে 12.5-এ নামতেও আবার সেম অ্যামাউন্ট অফ টাইম, 12.5 থেকে 6.25-এ নামতেও কি সেম অ্যামাউন্ট অফ টাইম। সো ইচ টাইম দ্য অ্যাক্টিভিটি ইজ গেটিং হাফড, the time taken is remaining the same. So this is called the half-life of a radioactive isotope. Okay? So আমরা প্রিভিয়াস ক্লাসে লাস্টের দিকে জাস্ট বলে আসছিলাম যে ডিফারেন্ট আইসোটোপের হাফ লাইফ আলাদা হয় বিকজ তাদের এক একজনের ডিকে কনস্ট্যান্ট নামের একটা টার্ম আছে। এটা তোমাদের ও লেভেলসে নাই, তোমরা এ লেভেলসে যে পড়বা, অ্যান্ড অলসো সাম ক্যালকুলেশনস রিগার্ডিং দ্য ডিকে কনস্ট্যান্ট অ্যান্ড দ্য হাফ লাইফ অ্যান্ড অলসো দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড এভরিথিং। তো এখন আমরা ও লেভেলসের জন্য বেসিক যে ছোট ছোট ক্যালকুলেশনগুলি আসে ওই ব্যাপারগুলি কভার করব। অলরাইট, সো ফর দ্যাট let's first go to the student book and see something. Okay, now before going to the student book, let's just set up something else. যে সাপোজ তোমার কাছে আমি একটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল দিলাম, সো দিস ইজ ইয়োর স্যাম্পল। ওকে, দিস ইজ ইয়োর রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল। নাও দিস স্যাম্পল will emit some ionizing radiation. All right, this is emitting some ionizing radiation. I want you to determine the activity of this source. তোমাদের মাথায় আসতে পারে, yes, this is very easy. What we need to do? All we need to do is show the sample in front of a Geiger-Müller tube, in short GM tube. যে Geiger-Müller টিউবের সামনে নিয়ে গেলাম, Geiger-Müller টিউবটা একটা কাউন্টারের সাথে কানেক্ট করে রাখলাম। So this is the source, this is the Geiger-Müller tube, যে সিলিন্ডারটা যেটা ড্র করলাম, ভিতরের জিনিসগুলো আঁকলাম না টু মেক ইট সিম্পল। দেন কাউন্টারের সাথে লাগানো, ইউ উইল সে কাউন্টারে যেই রিডিংটা আসে ওই রিডিংটাই কি এই সোর্সের রিডিং। বাট নো, দ্যাটস নট দ্য ফুল পিকচার। এখানের মধ্যে আমাদের একটা ছোট কাহিনী আছে। কাহিনীটা কি দেখো, ইভেন ইফ দেয়ার ইজ নো সোর্স, তখনই কি একটা রিডিং আছে না। যে ব্যাপারটা হলো এরকম যে লেট মি পুট ইট ইনটু অ্যান অ্যানালজি, যেটা তোমাদের কাছে ফার্স্টে বুঝতে ইজি হবে। যে সাপোজ তুমি কোন একটা কিছুর এরকম মেজারমেন্ট নিবা, লাইক তুমি 1 লিটার ওয়াটারের ওয়েট কত হয় আর ম্যাস কত হয় এটা রিডিং নিবা। সো তুমি একটা ম্যাস ব্যালেন্সে কি করবা, সো দিস ইজ ইয়োর ম্যাস ব্যালেন্স। ম্যাস ব্যালেন্সের এখানে তোমার রিডিং দেয়, ভালো কথা। এখন তুমি একটা বিকারের ভিতরে ওয়াটার নিলা, দেন তুমি এখানের মধ্যে কি দেখলা, এই রিডিংটা দেখলা, সামথিং রিডিং, মনে করো 5 কেজি আসলো। সো তাহলে ইউ আর সেইং যে এই ওয়াটারের ম্যাস কত 5 কেজি, বাট এটা কি অ্যাকচুয়ালি কারেক্ট? ওয়াটারের ম্যাস কি পুরোপুরি 5 কেজি হয়েছে? দ্যাটস নট ফুললি কারেক্ট। ওয়াই? বিকজ এখানে তো আমাদের ওয়াটার ছাড়াও বিকারেরও তো নিজের একটা ম্যাস আছে, তাই না? সো তাহলে বিকারের ম্যাসটাকে যদি আমরা সাবট্র্যাক্ট না করি তো তাহলে কি হবে, আমরা অ্যাকচুয়ালি ম্যাসের রিডিংটাকে বেশি বলে ফেলবো, উইচ উইল বি রং। তো তাহলে ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট হোয়াট উই নিড টু ডু, ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট উই নিড টু ডু সামথিং লাইক দিস, যে ফার্স্টে ওয়াটার ছাড়া, ওকে, ফার্স্টে ওয়াটার ছাড়া খালি বিকারের ম্যাসের আমরা রিডিং নিব। ওয়াটার ছাড়া খালি বিকারের ম্যাসের আমরা রিডিং নিলাম। সাপোজ দিস কেম আউট টু বি 0.7 কেজি। সো শুধু বিকারের ম্যাস কত, 0.7 কেজি, অ্যান্ড ওয়াটার সহ বিকারের ম্যাস কত, 5 কেজি। সো হোয়াট উইল বি দ্য mass of water? Mass of water will be mass of water plus beaker minus the mass of beaker, right? Minus mass of beaker. So this is how you can actually find the actual mass of water. যে ওয়াটার অ্যান্ড বিকার মিলে আমাদের রিডিং আসছিল 5, অ্যান্ড শুধু বিকারের রিডিং আসছে হলো 7,
সো তাহলে হোয়াট উইল বি দ্য ম্যাস অফ ওয়াটার, যে জাস্ট এক্স্যাক্টলি ওয়াটারের ম্যাসটা কত হবে 4.3 কেজি। সো দিস ইজ দ্য অ্যান্সার। ইন দ্য সেম ওয়ে এইখানের মধ্যে আমাদের একটা ক্যাচ আছে, যে রেডিও অ্যাক্টিভ এই ডিকের যেই ভ্যালুটা তোমাদেরকে বের করতে বললাম, কি সমস্যা এখানের মধ্যে, ইভেন ইফ দেয়ার ইজ নো সোর্স, আমাদের একটা রিডিং আছে না ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। সো তাহলে হোয়াট উই নিড টু ডু ইন অর্ডার টু ডু দিস সর্ট অফ এক্সপেরিমেন্টস, ফার্স্টে সোর্সটাকে দূরে রেখে জাস্ট গিগার মুলার কাউন্টারটাকে অন করে রাখবো। সোর্সের থেকে কোনো রিডিংয়ে আসবে না, জাস্ট আমরা কি করব, ফার্স্ট উই টেক আ সার্টেন টাইম, যে মনে করো 5 মিনিটস অর 10 মিনিটস অর 15 মিনিটস, এরকম আমরা একটা টাইম নিয়ে, সার্টেন একটা টাইম নিয়ে কি করলাম, গাইগার মুলার টিউবে আমাদের রিডিংটা কত আসে ওইটা দেখলাম। কেন রিডিং আসবে উইদাউট এনি সোর্স, বিকজ আমাদের চারপাশে অলওয়েজই একটা সার্টেন লেভেল অফ রেডিয়েশন এক্সিস্ট করে, উইচ ইজ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। সো তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা ফার্স্টে নিয়ে রাখলাম। তো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা হলো একটা সামথিং, সো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন first need to be measured. Okay, background radiation এর ফার্স্ট ভ্যালুটা আমরা মেজার করে রাখলাম or ডিটারমাইন করে রাখলাম, then bring source in front of the GM tube and take reading. এখন সোর্স দেওয়ার পর যে রিডিংটা পাচ্ছি ওইটা অ্যাকচুয়ালি কিসের রিডিং, সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিং পাচ্ছি। সো তাহলে স্পেসিফিক্যালি যা সোর্সের জন্য আমাদের রিডিংটা কত আসতেছে ওইটার জন্য কি করতে হবে, সোর্স দিয়ে যে রিডিংটা পাইলাম ওখানে থেকে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালুটা মাইনাস করলে পরে আমরা কি পাবো, ওখানে থেকে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালুটা মাইনাস করলে উই উইল গেট দ্য অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি অফ দ্য সোর্স। সো তাহলে এখানের মধ্যে কি বলতে পারি, সো অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি অফ সোর্স ইজ ইকুয়াল টু সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ড মাইনাস ব্যাকগ্রাউন্ড। তো তাহলে আমরা সোর্স দিয়ে যে রিডিংটা পাইছিলাম ওটা কি অ্যাকচুয়ালি সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন মিলে ওভারঅল রিডিংটা। তো এখন জাস্ট সোর্সের জন্য অ্যাক্টিভিটি কত বা রিডিং কত এটা বের করার জন্য কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালুটাকে সাবট্র্যাক্ট করা লাগবে। অলরাইট, সো তাহলে আই হোপ দিস মেক সাম সেন্স, যে আমরা এই ওয়াটারের একটা সার্টেন ম্যাস বের করার সময় যে বিকারের এক্সাম্পলটা দিলাম, সো দ্য বিকার ইজ সামথিং লাইক হোয়াট, দ্য বিকার ইজ দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ইন দিস কেস, যে সে অলরেডি একটা রিডিং শো করতেছিল। সো তাহলে বিকারের উপর পানি ঢাললে আমরা অ্যাকচুয়ালি কিসের রিডিং পাবো, বিকার প্লাস পানির রিডিং। তো তার মানে শুধু পানির রিডিংটা বের করার জন্য বিকারের ম্যাসটাকে মাইনাস করতে হবে। ইন দ্য সেম ওয়ে ফার্স্টে তো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন দ্যাট ইজ অলওয়েজ এক্সিস্টিং, নাও ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা প্রথমে মেপে নিলাম, এরপরে সোর্স দেওয়ার পর যে রিডিংটা পাচ্ছি দ্যাট ইজ নট জাস্ট ডিউ টু দ্য সোর্স বাট অলসো সাম কন্ট্রিবিউশন ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। So in order to determine the exact value of activity or the reading for the source, কি করতে হবে, we will have to subtract the background radiation from it. This is called corrected for background radiation. এটাই আমরা এখন স্টুডেন্ট বুকের মধ্যে দেখব। অলরাইট, so let's go to the student book. এই যে এখানের মধ্যে what they are doing, let's see. Measuring the half-life of a radioactive isotope. To measure the half-life of a radioactive material, that is radioisotope, we must measure the activity of the sample at regular times. যে আমরা যে স্যাম্পলটা নিব, যে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপটা নিব, ওইটার একটু পর পর একটা সার্টেন টাইম পর পর উই উইল টেক সাম রিডিংস গাইগার মুলার টিউবের সামনে নিয়ে। কিন্তু স্যাম্পলটাকে বা সোর্সটাকে গাইগার মুলার টিউবের সামনে নিলে কি শুধু স্যাম্পলের রিডিং পাই? নো, উই গেট দ্য রিডিং অফ বোথ দ্য স্যাম্পল অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কম্বাইন্ড।
দিস ইজ ডান বাই ইউজিং আ গাইগার মুলার টিউব লিঙ্ক টু আ রেট মিটার, যে কাউন্টারের সাথে লাগানো থাকলে ওখানের মধ্যে রিডিং আসে। এই যে বিফোর টেকিং মেজারমেন্টস ফ্রম দ্য স্যাম্পল উই মাস্ট মেজার দ্য লোকাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, যে ওই এরিয়ার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালুটা কত ওইটা ফার্স্টে বের করে নিতে হবে বিফোর উই ডু এনি সর্ট অফ রিডিং উইথ দ্য স্যাম্পল। তো এখন কি করতে হইতেছে, উই মাস্ট সাবট্র্যাক্ট দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন measurement from the measurements taken from the sample, so we know the radiation produced by the sample itself. যেগুলো জিনিস আমরা মাত্র ডিসকাস করে আসলাম এক্স্যাক্টলি ওই জিনিসগুলো এখানে লেখা। আই হোপ দিস মেক সাম সেন্স নাও। We then measure the rate of decay of the sample at regular time intervals. The rate of decay is known as is shown by the count rate on the rate meter. The result should be recorded in a table shown below, যে টাইম 0 মিনিটের সময় কত রিডিং আসতেছে, 5 মিনিটের সময় কত রিডিং আসতেছে, কিন্তু আমরা এখানে যে এক্সটা যে মাইনাস করতেছি, হোয়াট ইজ দিস এক্স? দিস এক্স ইজ দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ওকে, দেন আমরা ওইরকম ইনিশিয়াল রিডিং থেকে শুরু করে যে টাইম টি ইকুয়ালস টু 0 সময় অ্যাক্টিভিটি এত আর রিডিং এত, টাইম টি ইকুয়ালস টু এত সময় অ্যাক্টিভিটি এত, টাইম টি ইকুয়ালস টু এত সময় অ্যাক্টিভিটি এত, এরকম টাইমগুলি দেওয়া আছে। টাইমের সাথে অ্যাক্টিভিটি লিঙ্ক করে উই ড্র দ্য গ্রাফ, দেন গ্রাফ থেকে আমরা কি করব, হাফ লাইফ বের করব। হাউ? লাস্ট ক্লাসে গ্রাফ থেকে হাফ লাইফ বের করা প্রসিডিওর দেখাইছি, এন্ড আজকে আমরা ভিডিওটা লেট করছি এর জন্য যে ওয়ার্কশিটটা তখনও প্রিপেয়ার হয় নাই ঠিক মতো। স্পেসিফিক কয়েকটা কোয়েশ্চেন নিয়ে তোমাদের একটা ওয়ার্কশিট বানাইছি, ওই ওয়ার্কশিটটা আমি পুরোটা সলভ করে দিব এই ভিডিওর মধ্যেই, সো দ্যাট ইউ গেট অ্যান আইডিয়া যে অ্যাকচুয়ালি কেমন টাইপের কোয়েশ্চেন তোমরা ফেস করবা। সো ইনিশিয়াল রিডিং হলো এইটা, তো এতটুকু যদি ইনিশিয়াল রিডিং হয় তো তাহলে ইনিশিয়াল রিডিংয়ের হাফ কোথায় হবে, এই জায়গায়। তো ইনিশিয়াল অ্যাক্টিভিটি হাফ হইতে যে টাইমটা নেয় ওইটাকে আমরা কি বলি, হাফ লাইফ বলি না। অ্যান্ড সেম ওয়েতে দেখো ওই হাফেরও হাফ যখন হবে তখনও কি নিবে, সেম অ্যামাউন্ট অফ টাইম। দেখছো, হাফেরও হাফ হইতে সেম অ্যামাউন্ট অফ টাইম, ওই হাফের হাফ হইতেও কি নিবে, ইট উইল টেক দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম। তো দিস ইজ দ্য স্পেশালিটি অফ কি বলে এক্সপোনেনশিয়াল ডিকে। অলরাইট, এখন এখানের মধ্যে যে জিনিসটা বলতেছে, ওকে, as we have already mentioned, different isotopes can have very different half-lives. Some examples of different half-lives are shown in the table below. The uranium-238 have a half-life of 4.5 billion years, almost the age of the Earth or the solar system. Radium-226 এর half-life হলো 1590, যে 1590 years. Radon-222 এর হাফ লাইফ কত, 3.825 days. সো তাহলে ডিফারেন্ট এরকম কি করতেছে, হাফ লাইফ এক্সিস্ট করতেছে। কেন? যে কথাটা বলছিলাম একদম ভিডিও শুরুতে, যে ডিকে কনস্ট্যান্ট নামের একটা ব্যাপার আছে যেটা তোমাদের এখন জানতে হবে না, জাস্ট ওই ডিকে কনস্ট্যান্টটাই কি রেট অফ ডিকেটাকে ডিটারমাইন করে, যে তাড়াতাড়ি ডিকে হবে নাকি আস্তে আস্তে ডিকে হবে। ওকে, ওগুলো জিনিস আমরা বড় হইলে শিখবো। সো এখন এখানে কি বলতেছে দেখো, আইসোটোপস উইথ শর্ট হাফ লাইফস আর সুটেড টু মেডিকেল ইউজ, যে আমরা মেডিকেলে আমরা দেখবো অ্যাপ্লিকেশনসগুলি। নেক্সট উইকে যে তোমাদের ক্লাস হবে না, এর পরের উইকে থেকে আমরা দেখবো অ্যাপ্লিকেশনস অফ রেডিও অ্যাক্টিভিটি। ওখানের মধ্যে মেডিকেলে ট্রেসার হিসেবে, ডায়াগনোসিসের জন্য, ট্রিটমেন্টের জন্য, এগুলার জন্য রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করা যায়, বাট তাদের হাফ লাইফ আমরা কম দেখে চুজ করব। কেন করব? বিকজ বডির ভিতরে বেশি দিন ধরে এরকম রেডিও অ্যাক্টিভ আইসোটোপ থাকলে পরে তো রেডিয়েশনের জন্য সেলগুলা কি করা শুরু করবে, অ্যাবনর্মালি বিহেভ করা শুরু করবে। সো তাহলে এত বড় হাফ লাইফ হইতে দেওয়া যাবে না। উই উইল ওয়ান্ট দ্য আইসোটোপস টু জাস্ট ডু দেয়ার জব, যে তাদেরকে আমরা ডিফারেন্ট কাজে ইউজ করি, কিন্তু তাদের কাজটা শেষে তারা যেন কি হয়ে যায়, তাড়াতাড়ি যেন ডিকে হয়ে শেষ হয়ে যায়, তারা যেন বডির ভিতরে লং লাস্টিং কোনো ইফেক্ট না রাখে। তো এটার জন্য তাদের কি করা হয়, উই চুজ শর্ট হাফ লাইফস. This is because the activity of the source will rapidly become very small as the isotope decays quickly. যে শর্ট হাফ লাইফ মানে অনেক তাড়াতাড়ি ডিকে করে শেষ হয়ে যায়। আর ডেটিং এর জন্য যেটা আমরা আবার সেম জিনিস, যে উই উইল লার্ন ইট ইন অ্যাপ্লিকেশনস অফ রেডিও অ্যাক্টিভিটি নেক্সট চ্যাপ্টারে। ওইটার মধ্যে কি বলতেছে, আইসোটোপস ইউজ ফর ডেটিং স্যাম্পলস
of organic material need to have very long half lives কেন বিকজ হাফ লাইফ যদি অনেক ছোট থাকে অনেক তাড়াতাড়ি অ্যাক্টিভিটি কমে যাবে সো প্রি হিস্টোরিক টাইমের ওইসবের এজগুলা বের করার জন্য হোয়াট উইল হ্যাপেন তাদের অ্যাক্টিভিটি এত কমে যাবে যে ওই অ্যাক্টিভিটিগুলার মেজার করা পসিবল হবে না এই যে দিস ইজ বিকজ দ্য অ্যাক্টিভিটি উইল বিকাম ডিফিকাল্ট টু মেজার অ্যাকিউরেটলি ইফ ইট ড্রপস বিলো সার্টেন লেভেল যে একটা পার্টিকুলার একটা ভ্যালু নিচে নেমে গেলে আর সার্টেন নাম্বার অফ হাফ লাইফ পাস হয়ে গেলে আমরা কি করতে পারি না অ্যাকিউরেটলি অ্যাক্টিভিটিটা বের করতে পারি না ইন চ্যাপ্টার 24 দ্যাট ইজ দ্য নেক্সট চ্যাপ্টার we shall see that there are suitable isotopes for these different applications so কোনটার জন্য কি ইউজ করা হয় that we will see later এখন এখানের মধ্যে half life calculations these were marked for October IGCSE batch okay so let's see over here তারা কি বলতেছে graphs of activity in becquerels against time can be used to find the half life of an isotope and these half-life information can be used to make predictions of the activity of radioactive isotope or radioisotope at a later time. কেমন কথা বলতেছে যে গ্রাফ থেকে তো আমরা ওইরকম হাফ লাইফ বের করতে পারি দেন হাফ লাইফের ওই ইনফরমেশন ইউজ করে ফিউচারে ওই আইসোটোপের বিহেভিয়ার কেমন কি হবে ওগুলা নিয়ে প্রেডিক্ট করতে পারি সো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার লেটস লুক এট দ্য এক্সাম্পল দ্য অ্যাক্টিভিটি অফ আ সার্টেন আইসোটোপ ইজ ফাউন্ড টু বি 200 বেকুয়ারেল যে অ্যাক্টিভিটি কত এখন initial activity is 200 becquerel all right that's very good if the isotope has a half life of 20 minutes so half life er time koto half life is 20 minutes তো তার মানে কি এটা কি বোঝায় যে 20 মিনিটে অ্যাক্টিভিটি একবার হাফ হবে তো তার মানে ফার্স্ট 20 মিনিটে যে এখন তো আছে 200 তো 20 মিনিট পাস হইলে 200টা হাফ হয়ে যাবে মানে কত হবে ইট উইল কাম ডাউন টু 100 বেকুয়ারেল দেন 100 বেকুয়ারেল নামার পর এরপর আবার 20 মিনিটস পার হইলে কি হবে ইট উইল ড্রপ ডাউন টু অ্যাগেইন হাফ সো তাহলে তখন কততে নামবে 100 আর হাফ কত 50 তো এখন 50তে নামার পর আবার যদি 20 মিনিটস পাস হয় সো তাহলে আবার কি হবে হাফ হয়ে যাবে সো তাহলে 50 হাফ কত 25 সো এই ব্যাপারটা এখানের মধ্যে কি করবে দেখো হাফ লাইফের ভ্যালু তো বলো 20 মিনিটস এখন বলতেছে হোয়াট উইল বি দ্য অ্যাক্টিভিটি অফ দ্য স্যাম্পল আফটার 1 আওয়ার যে 1 ঘন্টা পর এই স্যাম্পলের অ্যাক্টিভিটি কত থাকবে এটা বের করতে বলছে সো তাহলে টাইমটা কত টাইমটা হলো 1 আওয়ার 1 আওয়ার মানে কত 1 আওয়ার মানে হলো 60 মিনিটস তো এখন দেখো 20 মিনিটসে একটা হাফ লাইফ সো তাহলে 60 মিনিটে কয়টা হাফ লাইফ পাস হবে ওইটা আমরা বের করতে পারবো না সো নাম্বার অফ হাফ লাইফস পাস্ট ইজ ইকুয়াল টু টাইম ডিভাইডেড বাই টাইম অফ ওয়ান হাফ লাইফ যে এটা হলো টোটাল টাইম সরি so this is the total time and this is the time of one half life যে টোটাল কতটুকু টাইম পাস হইলো ডিভাইডেড বাই একটা হাফ লাইফ পাস হইতে সরি একটা হাফ লাইফ পাস হইতে কতটুকু টাইম লাগে কি বলে নাম্বার অফ হাফ লাইফ ইজ ইকুয়াল টু টোটাল কতটুকু টাইম পাস হইছে ডিভাইডেড বাই একটা হাফ লাইফ পাস হইতে কতটুকু টাইম নেয় সো 60 মিনিটস ডিভাইডেড বাই একটা হাফ লাইফ পাস হইতে লাগে 20 মিনিট তো কয়বার হাফ হবে ইট উইল হাফ 3 টাইমস সো তাহলে ফাইনাল অ্যাক্টিভিটি উইল বি হোয়াট ইনিশিয়াল অ্যাক্টিভিটি multiplied by half to the power n টা কি n is the number of half lives passed যে কয়টা হাফ লাইফ পাস হচ্ছে ওইটা এটা হাফ টু দি পাওয়ার n এরকম না দিয়ে জাস্ট এমনি ইজিলি চিন্তা করতে পারো যে 200 হলো ইনিশিয়াল এখন হাফ টু দি পাওয়ার কয়টা হাফ লাইফ পাস হয়েছে 3টা সো তাহলে 200 ইন্টু 1/8
that is 25 becquerel, or just simply এই পার্টটুকু বাদ দিয়ে যে ফাইনাল অ্যাক্টিভিটির এই কাহিনীটা এটা বাদ দিয়ে এটা যদি কমপ্লেক্স মনে হয়, there is something very easy, যে ফাইনাল অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু কি হবে, ফাইনাল অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল অ্যাক্টিভিটি মাল্টিপ্লাইড বাই যতগুলা হাফ লাইফ আসছে ততবার হাফ মাল্টিপ্লাই করবা। ইভেনচুয়ালি কিন্তু জিনিসটা সেম, যে হাফ টু দি পাওয়ার এন লেখা যেই কথা, তো হাফ মাল্টিপ্লাইড এন টাইমস একই জিনিস। সো তাহলে 200 একবার হাফ হইলে 100, দুইবার হাফ হইলে 50, তিনবার হাফ হইলে 25। সো তাহলে ফাইনাল অ্যাক্টিভিটি কত থাকবে, 25 becquerel। সো দিস ইজ হাউ দে ডিড ইট। তারা জাস্ট ওয়ার্ডে ইউনিটারি মেথডে করেছে। আফটার 20 minutes দ্য অ্যাক্টিভিটি উইল হ্যাভ হাফড 200। আফটার 40 minutes দ্যাট ইজ দুইটা হাফ লাইফ পাস হইলে ইট উইল হ্যাভ হাফড অ্যাগেইন, যে 100-এরও হাফ হয়ে যাবে, মানে কত 50। আফটার 60 minutes ইট উইল হ্যাভ হাফড অ্যাগেইন, যে 50-রও হাফ হবে, তো তার মানে কত, সো দ্য অ্যাক্টিভিটি উইল বি 25। তো তাহলে 1 ঘন্টা পর দ্য অ্যাক্টিভিটি রিমেইনিং উইল বি 25 becquerel। এই ক্যালকুলেশনটা একটু আরেকবার নিজেরা দেখবা, তাহলে যেন তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, নাও আমরা পরেরটা দেখি কি বলতেছে। হোয়াট ইজ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি অফ দিস স্যাম্পল আফটার 3 hours? সো এখন লেভেল অফ অ্যাক্টিভিটিটা কি, লেভেল অফ অ্যাক্টিভিটি আমরা একটা ফর্মুলা লিখে দিই, লেভেল অফ অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার এন। ঠিক আছে, লেভেল অফ অ্যাক্টিভিটি কি, হাফ টু দি পাওয়ার এন। এখানে এনটা কি, এন ইজ দ্য নাম্বার অফ হাফ লাইফস পাস্ট। সো তাহলে 1 ঘন্টায় 3টা হাফ লাইফ পাস হয়, সো তাহলে 3 ঘন্টায় কয়টা হাফ লাইফ পাস হবে, 9 বার, তাই তো? যে 1 আওয়ারে 3 হাফ লাইফস, সো তাহলে 3 আওয়ারে কয়টা হাফ লাইফ হবে, 3 × 3, তো তাহলে কয়টা হাফ লাইফ হবে, 9 বার হাফ হবে। তো 9টা হাফ লাইফ পাস হওয়া মানে কি, হাফ 9 বার মাল্টিপ্লাই করবো, অর হাফ টু দি পাওয়ার এন দেওয়া, কি বলে, হাফ টু দি পাওয়ার 9 দেওয়া একই জিনিস। সো 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 9, তো 2 টু দি পাওয়ার 9 মানে কত, 512। তো এরকম লেভেল অফ অ্যাক্টিভিটিটা আমরা বের করে ফেললাম। তো দিস সর্ট অফ ক্যালকুলেশনস, দিস আর ভেরি ইজি। অ্যান্ড তোমরা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন পেপারে কেমন টাইপের কোয়েশ্চেন ফেস করবা ওইটার একটা আইডিয়া দেওয়ার জন্যই তোমাদের জন্য এই ওয়ার্কশিটটা প্রিপেয়ার করা হয়েছে, যার জন্য আমাদের ভিডিওটা দিতে এত লেট। বাট স্টিল আই হোপ দিস উইল বি ওয়ার্থ ইট। অ্যান্ড আমরা এখন ওয়ার্কশিটটা শুরু করি। অল রাইট, সো দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 1. A scientist placed a radioactive source in front of a Geiger-Müller detector and measured the count rates every 20 minutes, যে প্রতি 20 মিনিট পর পর সে রিডিং নিল। টাইম 0 সময় কাউন্ট হলো এত, টাইম 20 সময় এত, 40 সময় এত, 60 সময় এত, 80 সময় এত, 100 সময় এত। এখন বলতেছে কারেক্টেড কাউন্ট রেট ইন কাউন্টস পার মিনিট। তো কারেক্টেড কাউন্ট রেট মানে কি, হোয়াট ডিড দে ডু, দে সাবট্রাক্টেড হোয়াট, আজকের ক্লাসেই শিখলাম আমরা, দে সাবট্রাক্টেড দ্য ভ্যালু অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। সো তাহলে 630টা হয়ে, কি বলে, 660 হয়ে গেছে 630, 462 হয়ে গেছে 432, 330 হয়ে গেছে 300। তো তার মানে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালু কত, দেখেই বোঝা যাচ্ছে ডিফারেন্সটা। ব্যাকগ্রাউন্ড রিডিং হলো কত, ব্যাকগ্রাউন্ড রিডিং ইজ 30 কাউন্টস পার মিনিট। কাউন্টস পার মিনিট অ্যান্ড বেকুয়ারেল কিন্তু সেম না। বেকুয়ারেল হলো পার সেকেন্ডে যেটা হয়, আর এখানে আমরা পার মিনিটের জন্য নিচ্ছি। সো তাহলে কাউন্টস পার মিনিট অ্যান্ড বেকুয়ারেল সেম জিনিস না, দোনোটাই অ্যাক্টিভিটি মিন করে, একটা পার ইউনিট মিটারে নিছে, একটা পার ইউনিট সেকেন্ডে নিছে। বাট এই ব্যাপারটা মাথায় রাখবা যে বেকুয়ারেল অ্যান্ড কাউন্টস পার মিনিট আর নট দ্য সেম থিং। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এখানে তারা জিজ্ঞাসা করতেছে এ নাম্বারে, দ্য সায়েন্টিস্ট কারেক্টস দ্য কাউন্ট রেট রিডিংস টু অ্যালাউ ফর ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। সো অলরেডি আমাদেরকে বলেই দিছে, বাট স্টিল আমরা অলরেডি আজকের ক্লাসে শিখে ফেলছি। নাম্বার A1-এ বলতেছে স্টেট 2 সোর্সেস অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। কী কী পড়ছিলাম আমরা, রেডন গ্যাস, কসমিক রেজ, ফুডস অ্যান্ড ড্রিঙ্কস, রক্স অ্যান্ড বিল্ডিংস, এরকম অনেকগুলো জিনিস ছিল, মেডিকেলস, নিউক্লিয়ার ওয়েপন টেস্টিং, এমন অনেক কিছু আছে। জাস্ট 2টা চাইছে, 2টা দিয়ে দিলাম।
এরপর কি, describe how the scientist should measure the background radiation and correct the count rate readings. So what they need to do, measure or take readings with the GM tube when there is no source of radioactive isotope কি করব, take reading for 20 minutes and repeat the experiment every time. যে আমাদের ফিজিক্সের এক্সপেরিমেন্টে তোমরা জানো অলওয়েজ যে রিপিট করলে অ্যান্ড এভারেজ করলে ব্যাপারটা আরও রিলায়েবল হয়। and repeat the experiment 3 times and find the average background count rate per minute then subtract this average background reading from the value or reading obtained using the source. যে সোর্সটা ইউজ করে যে রিডিংটা পাইছি ওই রিডিংয়ের থেকে ব্যাকগ্রাউন্ডের এই এভারেজ ভ্যালুটাকে সাবট্র্যাক্ট করব, তো তাহলে কি হবে, উই উইল গেট দ্য কারেক্টেড ব্যাকগ্রাউন্ড রিডিং অর দ্য কারেক্টেড রিডিং ফর দ্য রেডিও আইসোটোপ। এখন আমাদেরকে একটা গ্রাফ প্লট করতে বলল, প্লট আ গ্রাফ of corrected count rate against time and draw a curve of best fit. সো এই গ্রাফটা ড্র করার জন্য, গ্রাফটা ল্যান্ডস্কেপ মোডে পুরোপুরি দেখা যায় না। আচ্ছা, সো এখন আমাদের টাইমের রিডিংগুলো হলো 0, 20, 40, 60, 80 অ্যান্ড 100। সো এক্স অ্যাক্সিসে হলো টাইম অ্যান্ড টাইম হলো মিনিটসে। এখন দিস ইজ 0, this is 20, this is 40, 60, 80, 100। তাহলে এটা আমাদের টাইমের রিডিংগুলো নিয়ে নিলাম। অ্যান্ড আমাদের কাউন্ট রেটের, কারেক্টেড কাউন্ট রেটের ম্যাক্সিমাম ভ্যালু কত, 630, মিনিমাম ভ্যালু হলো 112। সো তাহলে আমাদের 630 পর্যন্ত, দ্যাট ইজ অ্যাটলিস্ট 650 অর 700 পর্যন্ত এরকম রিডিং নিতে পারতে হবে। সো এটা 100, 200, 300, 400, 500, 600, 700। সো এরকম দুই ঘরে 100 করে ধরলে দিস উইল বি আ গুড স্কেলিং। সো 100, 200, 300, 400, 5, 6 and 7। and y axis আমরা কি ড্র করতেছি, কারেক্টেড কাউন্ট রেট। counts per minute। নাও আমাদের প্লটিং এর কাজটা করি। লেটস ডু ইট উইথ আ রেড কালার। 0 সময় 630, 20 সময় 432, 40 সময় 300, 630, 432, 300। সো 630, 432 and 40 সময় 300, 60 সময় 210, 150, 112, 210, 150, 112, 210,
150, 112. So these are the plotting points. এখন আমরা এগুলাকে জয়েন করব. Let's see what happens. This will be a smooth graph. একটু কার্ভটা বাঁকা হয়ে গেছে. So this will be more or less the graph, or I can do a better one. All right, so this is more or less the graph that we got. গ্লাসের উপরে আঁকা খুবই টাফ, বুঝছো? মেইনলি গ্রাফ পেপার এটা ড্র করতে সময় অনেক ইজিলি ড্র করা যায়. ওকে, সো উই আর ডান উইথ দ্য গ্রাফ অ্যান্ড সি হাউ মাচ মার্ক উই অলরেডি গট. 5 মার্কস. এখন বলতেছে ইউজ ইউর গ্রাফ টু ফাইন্ড দ্য হাফ লাইফ অফ দ্য রেডিও অ্যাক্টিভ সোর্স. নাও ইন অর্ডার টু ডিটারমিন দ্য হাফ লাইফ, ফার্স্ট সি এই ভ্যালুটা কত ছিল? 630. এখন 630-র হাফ কত? 630-র হাফ হবে 315. সো তাহলে 310, 315. সো দিস 315, এইটার সময় টাইমের ভ্যালুটা কত আসে? এটার সময় আমাদের টাইমের ভ্যালুটা আসে দিস ইজ 38. আমরা আরেকবার এরকম চেক করতে পারি যে আরেকটা এরকম রিডিং নিতে পারি. আমরা যে গ্রাফের মধ্যে এই যে এই ড্র করতেছি না, ব্রোকেন লাইন দিয়ে ড্র করাটা ইম্পর্টেন্ট, যে ইউ আর শোয়িং দ্যাট ইউ আর ইউজিং দ্য গ্রাফ. ওকে, তুমি শো করতেছো যে তুমি অ্যাকচুয়ালি গ্রাফটা ইউজ করে রিডিং বের করতেছো, নট জাস্ট লুকিং অ্যাট আদার পিপলস কপি. তোমার ওয়ার্কিংটা শো করতে হবে যে ইউ আর অ্যাকচুয়ালি ইউজিং দ্য গ্রাফ. সো এটা কত? 38 মিনিটস. ওকে, 38 মিনিটস লাগে কি হইতে? অ্যাক্টিভিটিটা অর্ধেক হইতে. ওকে, সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য কোয়েশ্চেন্স. এখানের মধ্যে আরও কয়টা কোয়েশ্চেন আমি অ্যাড করে দিয়েছি, আমি আজকে সলভ করে দিব এগুলা, যেন তোমাদের একটা আইডিয়া হয় অ্যাকচুয়ালি কোয়েশ্চেন পেপারে কেমন টাইপের কোয়েশ্চেন তোমরা ফেস করবা. দিজ আর নট ভেরি হার্ড থিংস, এগুলো একদম ইজি. সো আই হোপ প্রবলেম হবে না. নাও কোয়েশ্চেন নাম্বার 2. The graph shows how the activity of a sample of radon 220 changes with time. এখন y axis-এ আমাদের অ্যাক্টিভিটির ইউনিটটা দেওয়া নেই. হোয়াট উইল বি দ্য অ্যাক্টিভিটি? ইট উইল বি ইন বেকুয়ারেল. টাইম হলো সেকেন্ডে, অ্যাক্টিভিটি হলো বেকুয়ারেলে. এই যে কমপ্লিট দ্য গ্রাফ বাই অ্যাডিং দ্য মিসিং ইউনিট ফর অ্যাক্টিভিটি, সো ইট ইজ বেকুয়ারেল, উই নো দ্যাট. নাও হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম হাফ লাইফ? হাফ লাইফের ডেফিনেশনটা কি ছিল? ইট ইজ দ্য এভারেজ টাইম টেকেন for the activity of a radioactive isotope to decrease by half. ঠিক আছে, নাও এখন আমাদের আবার গ্রাফ ইউজ করে বললো হাফ লাইফ কত এটা বের করতে. সো ইনিশিয়াল ভ্যালু হলো 700, তো 700-এর হাফ কত? 350. সো ওয়ার ইজ 350? ইট ইজ ওভার হিয়ার. সো এই যে আমাদের ব্রোকেন লাইন দিয়ে ড্র করলাম, দেন এটা এখন ফাইনালি এটা কততে আসলো? দিস ইজ 55. যে এটা 50, এটা 75. সো তাহলে এক ঘরে কত করে? 5 করে. তো তাহলে দিস ইজ হোয়াট? দিস ইজ 55 সেকেন্ড. উই ক্যান অ্যাগেন চেক দিস ওয়ান. যে মনে করো আমরা তো ফার্স্টে এটা দিয়ে করলাম, তোমাদেরকে আবার সেকেন্ড একটা রিডিং নিয়ে দেখাই যে দিস ইজ মোর অর লেস দ্য সেম. ওকে, ব্যাপারটা দেখো. লেটস ইউজ আ রেড কালার নাও. 350-এর হাফ কত? 350-এর হাফ হলো 175. সো দিস ইজ 100, দিস ইজ 200, দিস ইজ 175 অ্যাপ্রক্সিমেটলি, যে 180 থেকে একটু কম. ওকে, তো এখন এটা আমাদের কত আসছে? 110. তো এটা 55, এখানে 110. সো ডিফারেন্স কত? 110 মাইনাস 55, অ্যাগেইন
55 সো দেখছো 700 থেকে হাফ হইতে দ্যাট ইজ 700 থেকে 350 তে নামতে টাইম লাগলো 55 সেকেন্ড 350 থেকে আবার হাফ হইতে দ্যাট ইজ 350 থেকে 175 এ নামতে আবারও ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম কত 55 সেকেন্ড সো দিস অ্যান্ড ইভেন ফার্দার যে 175 এরও যদি হাফ নাও দেন আবার দেখবা কি ইট উইল টেক দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম অ্যাগেন দেয়ার ইজ অ্যানাদার কোয়েশ্চেন যে আমাদেরকে গ্রাফ প্লট করতে বলছে দেন গ্রাফ থেকে হাফ লাইফের ভ্যালু বের করতে বলছে সো দিস ইজ ভেরি ইজি আমি তোমাদেরকে ওয়ার্কশিটটা দিয়ে দিব পরে তাহলে যেন তোমরা প্র্যাকটিস করতে পারো এখন দিচ্ছি না বিকজ তোমাদের অলরেডি ওই ওয়েবসের 174 পেজের একটা ওয়ার্কশিট আছে যেটা সলভ করতে হবে অলদো ইউ আর গেটিং আ লট অফ টাইম বিকজ নেক্সট উইকে তোমাদের কোনো লেকচার ভিডিও দেওয়া হবে না বিকজ আই উইল বি আউট অফ টাউন তো তাহলে ওই সময় তোমরা এই জিনিসটা ভালো মতো ইউজ করতে পারবো যে ইউ ক্যান ইউটিলাইজ দ্য টাইম টু সলভ অল দ্য worksheets and all the homeworks that you are lagging behind. Okay, so that's it for today. Allah Hafiz.